ভরবো মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে উদযাপন হচ্ছে মৎস্য সপ্তাহ 2024। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন 2041 সালের মধ্যে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা 85 লাখ মেট্রিক টন অর্জন করতে প্রযুক্তি ও আধুনিক যান্ত্রিকরণের ব্যবহার বাড়ানো হবে। মাছ উৎপাদনে বাংলাদেশ প্রথম হতে চায় বলেও জানিয়েছেন তিনি। বিশ্বের মিঠা পানির বড় আধার বাংলাদেশে সেটি আকাশ কুসুম কোনো স্বপ্ন নয়, কিন্তু মাছের উৎপাদন ও রপ্তানি বাড়াতে আসলে কি পদক্ষেপ নেওয়া জরুরি এসব বিষয় নিয়ে আজ কথা বলবো। সাথে আছেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ। স্বাগত আপনাদের দুজনকেই। সৈয়দ আরিফ আজাদ, মাছ উৎপাদনে গত 25 বছর ধরেই বাংলাদেশ অনেক এগিয়েছে। এই অগ্রগতির পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কি কাজ করেছে, আপনি কি বলবেন? ধন্যবাদ। এখানে বিষয়টি কয়েকটি ভাগে আমার মনে হয় ভাগ করা দরকার। একটা অংশ হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আমাদের অভ্যন্তরীণ মৎস্য সম্পদ উন্নয়নে যে সমস্ত ইনসেন্টিভ গুলা কাজ করেছে তার প্রধান হচ্ছে প্রযুক্তির ব্যবহার। যেমন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে, আপনাদের অনেকেরই মনে আছে, যখন সেকেন্ড এডিবির সাথে চুক্তি করেন, তখন উনি একটা শর্ত জুড়ে দিয়েছিলেন যে বাংলাদেশে মৎস্য খাতের বিকাশে বিশেষায়িত ইনভেস্টমেন্ট করতে হবে। এবং তার ফলশ্রুতিতে কিন্তু আপনি দেখেন যে 75 পরবর্তী সময়ে বাংলাদেশের যে সমস্ত খামার স্থাপন হয়েছে মৎস্য খাতে, এই হ্যাচারি স্থাপন হয়েছে, তার সূতিকাগার হচ্ছে আমার এই এডিবির সহায়তা। এরপরে দেখেন আমাদের বাংলাদেশে প্রথম একটা বড় মৎস্য গবেষণাগার স্থাপন হয়েছিল কিন্তু ময়মনসিংহে, যেটা পরবর্তীতে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে রূপ লাভ করেছে। সেই গবেষণাগারের প্রযুক্তি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি, ডানিটা সহ বিভিন্ন দাতা সংস্থার বিভিন্ন প্রকল্প গ্রহণের ফলে এই প্রকল্পের যে ট্রিকল ডাউন ইফেক্ট টু দ্য ফার্মার্স, এবং আমি বলবো যে আমাদের বাংলাদেশের অন্যতম সেরা বিজ্ঞানী হচ্ছে আমাদের চাষি সমাজ, আমাদের যারা মৎস্য চাষী ভাই বোনেরা রয়েছেন, তারা এই প্রযুক্তিগুলো গ্রহণ করেছেন এবং এগুলোকে পরবর্তীতে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, প্রমিতকরণ করা হয়েছে বিএফআরআই থেকে। এবং মৎস্য অধিদপ্তর এবং বিএফআরআই আমাদের প্রাইভেট সেক্টরের সাথে যখন কাঁধে কাঁধ মিলিয়ে আসলে কাজ করেছে, তখনই কিন্তু এই প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে ব্যাপকভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিকশিত হয়েছে। জি, নিশ্চয়ই। এটাই আসলে আমাদের এই যে মৎস্য উৎপাদন যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এটা একটা বড় শক্তি। আমি ইয়াহিয়া মাহমুদের কাছে জানতে চাই, বাংলাদেশে আগে নদী নালা খাল বিলে প্রচুর মাছের যোগান ছিল, সেটা এখন কমে গেছে, যদিও সরকারি হিসেবে এখনো ইলিশের উৎপাদন বেড়েছে বলছে, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি ছোট একটি পরিসংখ্যান দিয়ে শুরু করি। আমাদের দেশে যে অভ্যন্তরীণ উন্নত জলাশয় যেগুলি আছে, যেগুলি আমরা হাওড়, খাল, বিল, নদ নদী নামে চিনি, তার পরিমাণ কিন্তু প্রায় 39 লক্ষ হেক্টর জলাশয় আমাদের আছে। এই জলাশয়গুলি একসময় আমাদের দেশীয় মাছের আধার হিসেবে পরিচিত ছিল এবং সেখানে মূলত দেশীয় প্রজাতির যে মাছগুলি আমাদের ছিল সেখানে প্রজনন করতো, বিচরণ করতো। কিন্তু একটা সময় আমাদের অতি আহরণ, আমাদের ক্লাইমেট চেঞ্জের পরিবর্তনের কারণে এই জলাশয়ের আবাসস্থলগুলি কিছুটা সংকুচিত হয়েছে, যার একটি নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়েছে। কিন্তু আমাদের একটা আশার বিষয় হচ্ছে যে আমাদের ইলিশের উৎপাদনে কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছি। আমাদের এখন প্রায় 5,71,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন। এটির পিছনে মূলত কাজ করেছে আমাদের যে হিলসা ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান যেটি আছে, সরকার যেটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে, তার একটি পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা এই ইলিশ উৎপাদনের ক্ষেত্রে পাচ্ছি। আমরা ইলিশের 6টা অভয়াশ্রম আমরা বের করেছি। কোন সময় মা ইলিশ ধরা যাবে না, কোন সময় জাটকা ধরা যাবে না, এই বিষয়গুলি আমরা চিহ্নিত করেছি। আমরা সেটি সরকার কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে দপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে। আমরা জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এটির একটি সম্মিলিত একটা ইফেক্ট কিন্তু আমাদের ইলিশের উৎপাদনের উপর পড়েছে, যেটা আমরা এখন বিশ্বে গর্ব করতে পারি যে আমাদের ইলিশের উৎপাদন ইলিশ আহরণকারী 11টি দেশের মধ্যে শীর্ষে। প্রায় 80% ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আছে। তবে আরেকটি বিষয় যেটা একটু বলতে চাই আপনাকে, যে আমরা যদি অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ের যে একটা পরিসংখ্যান যদি আমরা এখানে দেই, গত 10-20 বছরে
আমাদের যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় যেগুলি আছে, প্রায় 10 লক্ষ হেক্টর জলাশয় কিন্তু কমেছে আমাদের আমাদের গত এই 20 বছরের মধ্যে। এবং অন্যদিকে যদি চিন্তা করি আমরা, তাহলে আমাদের কিন্তু বদ্ধ জলাশয়, যেটাকে আমরা পুকুর বলি, পুকুরের সংখ্যা কিন্তু বেড়েছে। তারপরেও বাংলাদেশে কিন্তু মৎস্য উৎপাদনের ক্ষেত্রে একটি সফলতা কিন্তু আমাদের আছে সার্বিকভাবে। আমরা এখন শুধু দেশে মাছে স্বয়ংসম্পূর্ণই না, আমরা কিন্তু এখন আমাদের সার্প্লাসও আছে মাছ আমাদের। এর মধ্যে বেশ কয়েকটি সফলতা আমাদের সাবেক মহাপরিচালক মন্ত্রী যেটা বললেন, বেশ কয়েকটি ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আছে। আমি ইলিশের কথা যেটা বললাম, আমাদের তেলাপিয়া উৎপাদনের ক্ষেত্রে সফলতা আছে। আমরা দেশীয় মাছকে সুরক্ষা করতে পারছি ক্রমশই। আমরা সমস্ত দেশীয় মাছকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের বিপন্ন প্রজাতি আছে প্রায় 64টি, এর মধ্যে আমরা 40টির প্রজনন এবং চাষাবাদ কৌশল আমরা ইতিমধ্যে বের করেছি। এগুলি এখন ব্যাপকভাবে দেশে চাষ হচ্ছে। এবং আমি যদি ছোট্ট একটা পরিসংখ্যান দিই আপনাকে, যে গত 2008-09 অর্থ বছরে আমাদের দেশে দেশীয় মাছের, যেটিকে আমরা পাবদা, গুলশা, ট্যাংরা এই নামে চিনি, সেগুলির উৎপাদন ছিল মাত্র 67,000 মেট্রিক টন। এটি গত এই 14 বছরের ব্যবধানে এখন তার উৎপাদন হয়েছে 2,67,000 মেট্রিক টন। অর্থাৎ 4 গুণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে দেশীয় ছোট মাছ। এবং এটি খুবই দৃশ্যমান। আপনি যদি বাজারে যান, পাবদা, গুলশা, ট্যাংরা এগুলি কিন্তু অধিকাংশ এখন চাষের মাছ। এবং স্বল্প মূল্যে যে মাছের দাম ছিল, আমি পাবদার কথাই বলতে পারি, প্রায় 900-1300 টাকা কেজি, সেগুলিকে কিন্তু 400-500 টাকা পাওয়া হচ্ছে বাজারে। এবং এটি ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু আমাদের আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, মৎস্য ক্ষেত্রে যারা কাজ করছে, মৎস্য প্রাণী মন্ত্রণালয়ের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, চাষী ভাইয়েরা এবং আমরা গবেষক যারা আছি, প্রযুক্তির একটি ব্যবহার মাঠ পর্যায়ে যাচ্ছে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে। সেগুলি একটি সম্মিলিত একটি জি, নিশ্চয়ই সবাই মিলে কাজ করলে হয়তো বা আবারও যেই জলাশয়ে যে দেশি মাছ পাওয়া যেত সেগুলো বাড়বে। আরিফ আজাদ, মাছ চাষে প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহার নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, একদম ছোট করে বলবেন আমাদেরকে। কথা আমি যেটা শুরু করেছিলাম, বাংলাদেশে দেখেন মৎস্য অধিদপ্তর সেই 1973 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ময়মনসিংহ অ্যাকুয়াকালচার এক্সটেনশন প্রজেক্ট, RDRS প্রজেক্ট, পাওয়ার প্রজেক্ট, হরিপুর অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, নর্থ ইস্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমি অসংখ্য প্রজেক্টের নাম আছে যেগুলো আমি বলতে পারি না, 4 ফিশারিজ প্রজেক্ট, 3 ফিশারিজ প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রযুক্তিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে যেমন পাওয়ারে চাষের প্রযুক্তি আছে, ওপেন ওয়াটারে চাষের প্রযুক্তি আছে, এখানে আমাদের পুকুরে চাষের প্রযুক্তি আছে। এগুলো আমরা কিন্তু ব্যবহার করেছি এবং করছেন চাষি ভাইরা। কিন্তু আপনি শুরুতেই আজকের আলোচনায় আপনি কিন্তু আলোকপাত করেছিলেন যে বাংলাদেশে ফার্ম মেকানাইজেশন থেকে শুরু করে এখন ইন্টারনেট অফ থিংস, এগুলোর ব্যবহার, এগুলো এখন যুগের চাহিদা। কারণ এখন দেখেন মেশিন কিন্তু আপনার পুকুরে যে চাষ করবেন, পুকুরে মাছের কতটুকু খাবার লাগবে, আপনি কি ওভার ফিডিং করছেন কিনা, এগুলো এখন মেশিন বলে দিচ্ছে। কাজেই এখন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ কিন্তু চেষ্টা করছে এই ইন্টারনেট অফ থিংস এগুলা কিভাবে এই প্রযুক্তিতে মাছ চাষে যুক্ত করা যায়। এগুলা অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ। এবং আপনি জানেন হয়তো যে বাংলাদেশে যে মাছ চাষ আমরা করি, আমাদের চাষি ভাইদের কাছ থেকে আমরা যে ফিডব্যাক পাই, তা থেকে 70% বেশি হচ্ছে খাবারের খরচ, মাছ চাষে খাবারের খরচ। এইটা যদি আমরা একটু রিডিউস করতে পারি, কারণ ওভার ফিডিং হয় ম্যাক্সিমাম জায়গায়, আপনার চাষি ভাইয়েরা যেহেতু ঠিক মতো মেজার করতে পারেন না, ওভার ফিডিং হয়, অপচয় হয় এবং কস্ট বাড়ে, প্রোডাকশন কস্ট বাড়ে। যখন প্রোডাকশন কস্ট বাড়ে তখন তার প্রফিট মার্জিন কমে এবং কৃষক নিরুৎসাহিত হয়। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি বলবো যেটা বাংলাদেশে ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের যে সাপ্লাই চেইন, মাছ চাষের কিন্তু অনেকগুলো সাপ্লাই চেইন আছে। আপনার পাঙ্গাসের আছে, তেলাপিয়ার আছে, এই পাবদা গুলশার আছে, আপনার নর্থ বেঙ্গল থেকে যে সমস্ত লাইট ফিশ আসে তার প্রযুক্তি আছে। এই যে ট্রান্সপোর্ট সেক্টর এবং সাপ্লাই চেইনের যে প্রযুক্তিগত বিকাশ, এটা কিন্তু আমার এখন সময়ের দাবি। এবং আপনি যে এডিশনাল ফিশ প্রোডাকশন করছেন, জি জি নিশ্চয়ই সাপ্লাই চেইনেও আসলে আমাদের প্রযুক্তির ব্যবহারটা বাড়াতে হবে। আমি একটু ইয়াহিয়া মাহমুদের কাছে জানতে চাই, চিংড়ি রপ্তানি একদম কমে যাচ্ছে, মাছ রপ্তানি তেমন বাড়ছে না, এর কারণ আপনি কি বলবেন? একদমই ছোট করে, আমরা একদম শেষ পর্যায়ে আছি। ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা আমাদের মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মহোদয়কে জিজ্ঞেস করলে ভালো হতো। তো আমি সংক্ষেপে একটু বলি যে এটি বেশ কয়েকটি কারণ এটার পিছনে আছে। একটি হচ্ছে যে বাংলাদেশে থেকে তো মূলত আমরা চিংড়ি এবং চিংড়িজাত পণ্য মূলত রপ্তানি করে থাকি পৃথিবীর প্রায় 52টা দেশে। এটি আমাদের দেশ থেকে মূলত যায় বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি। বিশ্ব মার্কেটে এখন বাগদা গলদা চিংড়ির একটু দাম বৃদ্ধি পাওয়ায়
এটা গ্রহণযোগ্যতা ভোক্তাদের কাছে অনেক ক্ষেত্রে কমেছে। সুতরাং এখন বিশ্ববাজারে যদি আমরা দিকে তাকাই, আরেকটি নতুন প্রজাতির আবির্ভাব হয়েছে, সেটি হচ্ছে আমরা বেনামি চিংড়ি নামে যেটা পরিচিত সারা বিশ্বে। সেই বেনামি চিংড়ির মার্কেটটা কিন্তু এখন কম্পারেটিভলি একটু কম এবং সেটা ভোক্তাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে। এই প্রজাতিটি এতদিন আমাদের দেশে ছিল না, এটা আমাদের নেটিভ স্পেসিস না। এটা আমরা বাইরে থেকে এনে আমরা এটা পাইলটিং করেছি বাংলাদেশে, মৎস্য দপ্তর সেটার অনুমোদন দিয়েছে। এখন মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু হয়েছে। এটি যখন বিদেশে যাওয়া শুরু হবে তখন হয়তো এই আমাদের যে ডিক্লাইনিং যে ট্রেন্ডটা আছে সেটা হয়তো তখন থাকবে না। জি জি, অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মাছের উৎপাদন ও রপ্তানি নিয়ে। আমাদের সাথে ছিলেন সৈয়দ আরিফ আজাদ এবং ইয়াহিয়া মাহমুদ।